দেখো, এর আগের লেকচারে 15.4 চ্যাপ্টারে গ্রিনস থিওরেম নিয়ে আলোচনা করা হয়েছিল এবং 15.3 লাইন ইন্টিগ্রেশনের কনজারভেটিভ ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা 15.4 এর গ্রিনস থিওরেমের বাকি অংশগুলো বা অন্য বাকি ম্যাথগুলো সলভ করব। আচ্ছা দেখো, গ্রিনস থিওরেম যেটা বলা হয়েছে, একটা ফিল্ড যদি কনজারভেটিভ হয় তাহলে গ্রিনস থিওরেমের এই মানটা জিরো হয়ে যাবে। আর এই মানটা হচ্ছে ওয়ার্ক ডান বা কাজের পরিমাণ। এর আগের ক্লাসে দেখানো হয়েছিল এফ হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা বলতেছি, এই ফাংশনটা হচ্ছে এটা ফিল্ড তৈরি করছে, সে ভেক্টর ফিল্ড তৈরি করছে। সেই ফিল্ডের কারণে যদি ফোর্স ফিল্ড হয়, ডিসপ্লেসমেন্ট যদি ডি আর হয়, তাহলে আমরা কোনো লাইন বরাবর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কাজের পরিমাণ পাই। কাজ হচ্ছে ওয়ার্ক ডান। তার মানে এফ এর সাথে ডি আর যদি ডিসপ্লেসমেন্টকে আমরা যদি ডট প্রোডাক্ট নিই তাহলে ওয়ার্ক ডান বের করতে পারি। এর আগের লেকচারে আমরা ওয়ার্ক ডান এর বিভিন্ন প্রবলেম বা ম্যাথ করার টেকনিক দেখানো হয়েছে। আর এখন আমরা গ্রিনস থিওরেমের মাধ্যমে এটা সলভ করার টেকনিক শিখবো। দেখো, এখানে যে ফর্মুলা দেওয়া হয়েছে, এখানে এফ এক্স ওয়াই ডিএক্স এবং জি এক্স ওয়াই ডিওয়াই। ডিএক্স এর কোফিশিয়েন্ট এফ ফাংশনকে আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব এবং ডিএক্স ডিওয়াই এর সাথে জি ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তারপরে আমরা এই ফাংশনটা এক্স ওয়াই তলে যে পোর্শনটুকু বাউন্ড করবে সেই পোর্শনের মধ্যে আমরা ইন্টিগ্রেশন সলভ করব। এরকম একটা ম্যাথ ছিল এর আগের লেকচারে এক্সাম্পল 1-এ। আমাদের এখানে বলা হয়েছে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে হবে। ইন্টিগ্রেশনের মান দেওয়া ছিল। আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করার জন্য এখানে একটা নির্দিষ্ট পোর্শন ছিল, এই পোর্শনের মধ্যে ডাবল ইন্টিগ্রেশন সলভ করলাম। প্রথমে ডিএক্স এর কোএফিসিয়েন্ট এই টার্মটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম, আর ওয়াই এর ডিওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্ট ছিল এক্স, এই টার্মটাকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম। করার পর আমাদের এখানে একটা ডাবল ইন্টিগ্রেশনে ম্যাথটা কনভার্ট হয়ে যাচ্ছে। আর ডাবল ইন্টিগ্রেশনে যখন ম্যাথ কনভার্ট হয়ে যাচ্ছে তখন আমাদের একটা লিমিট দরকার, এক্স এর লিমিট এবং ওয়াই লিমিট। আর ডাবল ইন্টিগ্রেশন সলভ করার জন্য একটা বাউন্ডেড বাউন্ডেড এরিয়া দরকার বা বাউন্ডেড পোর্শন দরকার, তলের সারফেস দরকার। সেখানে আমি এখানে আমাদের কোশ্চেন দেওয়া ছিল এই কার্ভটা। এখানে এক্স এর লিমিট দেওয়া হয়েছে 0 থেকে 1, আর ওয়াই লিমিট 0 থেকে এই উপরের এই পোর্শনটা। তার মানে 0 to 2 এবং 0 to 1 হচ্ছে এক্স এর লিমিট। আমরা এইভাবে ম্যাথ সলভ করলাম। ম্যাথ সলভ করার পর আমাদের ইন্টিগ্রেশনের মানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশনের মান বা আনসার চলে আসছে। 15.2-তে আমরা যেভাবে ম্যাথ সলভ করলাম সরাসরি লাইন ইন্টিগ্রাল। 15.3-তে আমাদের একই লাইন ইন্টিগ্রেশন ছিল, কিন্তু কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের জন্য সেই লাইন ইন্টিগ্রেশনের মান, এবং আমরা 15.3-তে পটেনশিয়াল ফাংশন ইউজ করে লাইন ইন্টিগ্রেশনের মানটা বা ভ্যালু বের করলাম। 15.4-এ আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে এই মানটা ভ্যালুটা বের করতেছি। তোমরা সবসময় খেয়াল রাখবা যে এই তিনটা চ্যাপ্টার একসাথে পড়বা। 15.2, 15.3 এবং 15.4, এই তিনটা চ্যাপ্টার যখন তোমরা একসাথে পড়বা তখন তোমাদের এই তিন চ্যাপ্টারের মধ্যে সিমিলার টাইপের ম্যাথ গুলা যেরকম তোমরা করতে পারবা, বুঝতে পারবা, এবং ডিফারেন্স, একটা ম্যাথের সাথে একটা ম্যাথের ডিফারেন্সটাও তোমরা দেখতে পারবে। এক্সাম্পল 1 ছিল গত লেকচারের পড়া, আর আজকে আমরা এক্সাম্পল 2 এই ম্যাথটা করব। এখান থেকে এক্সাম্পল 1 আর 2 আপাতত করো, পরবর্তী সময় পেলে আমি অন্য ম্যাথ সলভ করে দিব। এই এক্সারসাইজের ম্যাথ গুলো আমি দেখা দিব কোনগুলো করতে হবে। দেখো, আমরা সাধারণত গ্রিনস থিওরেমের মাধ্যমে লাইন ইন্টিগ্রেশন করতে পারি, এবং লাইন ইন্টিগ্রেশন করা মানে কি ওয়ার্ক ডান বের করা। এখানে একটা কোশ্চেন সবাই একটু পড়ো, এক্সাম্পল 2 কোশ্চেন সবাই রিডিং পড়ো।
দেখো এখানে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ফিল্ড, এফ এর মান দেওয়া আছে। আচ্ছা, তারপর বলা হয়েছে on a particle that travels once around the unit circle in the counterclockwise direction। তার মানে একটা পার্টিকেলের উপর একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছে, সেই ফোর্সটা ইউনিট সার্কেলের কাউন্টার ক্লকওয়াইজ চারিদিকে সেটা কাজ করছে। এখন এখানে কি ধরনের কাজ হয়েছে, কাজটা বের করো। তোমাদের আজকের লেকচারের যে মানে আজকে যে পরীক্ষা ছিল সেখানে কিন্তু একটা ম্যাথ ছিল লাইন ইন্ডিকেশনের অ্যারাউন্ড দ্য সার্কেল, সেটা আনসার কত আসছে? জিরো। জিরো আসবে স্যার। হ্যাঁ, জিরো আসছে কেন, কে বলতে পারবা? কেন্দ্রমুখী বলের জন্য যে কাজটা হয় সেটা জিরো হয় স্যার। স্যার না থেকে শুরু হচ্ছে আবার সেখানে এসে যেদিক থেকে শুরু হয়েছে সেদিকেই শেষ হয়েছে। না অবশ্যই একটা বস্তু উপরে নিক্ষেপ করার মতো এরকম। না, দেখো এই আহমেদ যেটা বলছে যে যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে, যেখান থেকে শুরু হবে সেখানে শেষ হলে যদি জিরো হয় তাহলে সেই ফিল্ডটা কি কি ফিল্ড হবে? মনে করো আমি একটা সার্কেল চারিদিকে কাজ করলাম, কাজ তো করছি, কিন্তু এই ফিল্ড যদি কনজারভেটিভ হয় তাহলে এই পয়েন্টের এনার্জি আর এই পয়েন্টের এনার্জি ডিফারেন্স কি জিরো না? তার মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কাজের পরিমাণ জিরো যদি কনজারভেটিভ ভেক্টর ফিল্ড হয়। আর যদি কনজারভেটিভ না হয় তাহলে কিন্তু কাজের পরিমাণ পাওয়া যাবে। আর আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথটা ছিল কনজারভেটিভ, এই জন্য লাইন ইন্টিগ্রেশন করার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ কাজের পরিমাণ জিরো আসছে বা ইন্টিগ্রেশনের মানটা জিরো আসছে। যদি ইন্টিগ্রেশনটা কাজ আমাদের এখানে কনজারভেটিভ ফিল্ড ছিল, মানে একটা ওয়ার্ক ডানই ছিল, এই ম্যাথটা আজকে যে ম্যাথটা ছিল তার আনসার আসছে জিরো। এবং খুব সহজ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বসালে একটা ছোট একটা ইন্টিগ্রেশন করলে ম্যাথটা শেষ হয়ে যায়। আচ্ছা যাই হোক, কিন্তু আমাদের এখানে কিন্তু কাজের পরিমাণ জিরো হবে না, কারণ গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করতেছি। গ্রিনস থিওরেমের জন্য এই ফিল্ডটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড না, যেহেতু এই ফিল্ডটা কনজারভেটিভ না তার মানে কাজের পরিমাণ জিরো হবে না। তার মানে আমরা যদি এখন সার্কিট চারিদিকে করি তাহলে আমরা কাজের পরিমাণ কখনোই জিরো পাবো না। আসলে আমরা ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের এফ এবং ডিআর দরকার, মানে এফ ডট ডিআর। আর এই চারিদিকে আমাদের কাজ করতে হবে, আমরা এই কারণে এভাবে এভাবে দেই। এই ধরনের একটা গোল সাইন দেওয়া হয়, এই গোল সাইনটা মিন করতেছে অ্যারাউন্ড দ্য সার্কেল বা কোন একটা ক্লোজ কার্ভ হলে। আর এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা মিন করতেছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন যদি এফ এর সাথে ডিআর এর আমরা ডট প্রোডাক্ট নেই, ডিআর হচ্ছে একটা ভেক্টর যার পজিশন ভেক্টর আই প্লাস ওই যে ওয়াই জে, তার ডিআর সমান সমান কি হবে? ডিএক্স আই ডিওয়াই জি। প্লাস ডিওয়াই জে। তাহলে বলো তো এখানে আই এর ফার্স্ট কম্পোনেন্ট কোনটা? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। তার মানে এখানে এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস ওয়াই কিউব, এটার সাথে ডট প্রোডাক্ট কি হবে? ডিএক্স ডিএক্স প্লাস কজ ওয়াই প্লাস এক্স কিউব। এখানে ডট প্রোডাক্ট কত হবে? ডিওয়াই। ডিওয়াই। আর আমাদের এখন ইন্টিগ্রেশনটা করতে হবে কোন দিকে? অ্যারাউন্ড দ্য সার্কেল। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো তো।
আচ্ছা, আমাদের এখানে বলা হয়েছে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করতে। গ্রিনস থিওরেমের নিয়মটা কি ছিল? ডাবল ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে আর, তাহলে এখানে ডি এ, তাহলে এখানে ফর্মুলাটা কি ছিল মনে আছে? একটু মনে করাই দিই। আজকে ক্লাসের শুরুতে যেটা বললাম যে এক্স এর কোএফিসিয়েন্টকে আমরা প্রথমে ওয়াই সাপেক্ষে করব এবং পরে রাখবো, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে করব। তাহলে এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট ফাংশন কোনটা? এই স্যার ফাংশনটা কি ওয়াই এর কোএফিসিয়েন্ট না? cos dy। y কিউ, জি স্যার। এই ফাংশনকে তাহলে আমরা কার সাপেক্ষে করব? ডিফারেন্সিয়েট এক্স এর রেসপেক্টে। এর সাপেক্ষে। এক্স এর রেসপেক্টে যদি করি এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট, তাহলে cos y এর মান হচ্ছে 0, আর এক্স কি হচ্ছে থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস, আর এই ফাংশনটাকে আমরা ওয়াই সাপেক্ষে করব, করলে পাবো হচ্ছে -3y²। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন আর থ্রাইস x² প্লাস y²। দেখো তো ম্যাথের এই পোর্শন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। এখন ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, সবাই একটু ডাবল ইন্টিগ্রেশন করো তো। আচ্ছা, স্যার ডাবল ডি ইন্টিগ্রাল, এর পরিবর্তে ডিএক্স ডিওয়াই বসাই দিব। ডাবল ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে এখানে দেওয়া আছে একটা সার্কেলের ইকুয়েশন এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে সার্কেলটা হচ্ছে 1 রেডিয়াস সার্কেল, তাহলে ওয়াই লিমিট কি হবে? ওয়েল লিমিট স্যার এটা হচ্ছে আপার সার্কেল, ওয়াই সমান সমান √1 - x²। আর এই লোয়ার সার্কেলের কি হবে? ওয়াই সমান সমান -√1 - x²। -√1 - x²। আর এক্স এর লিমিট -1 থেকে +1। আচ্ছা, আমরা যদি এখানে এভাবে করি আমাদের ম্যাথটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা এক কাজ করি, এই ম্যাথটাকে আমরা এভাবে না করে পোলার ফর্মে নিয়ে যাই। তুমি এভাবে করতে পারো, ম্যাথ অনেক বড় হবে। পোলার ফর্মে নিলে ম্যাথটা খুব সহজ হয়ে যাবে। ডাবল ইন্টিগ্রেশন, তাহলে এখানে x²y² মানে লেখা যায় থ্রাইস r², আর ডি এর পরিবর্তে লেখা যায় আর dr dθ। আচ্ছা, এখন বলো তো আর এর লিমিট কত? 1 রেডিয়াস সার্কেল, তাহলে আর এর লিমিট হচ্ছে 0 থেকে 0 থেকে 1। 1, আর থিটার লিমিট 0 থেকে 360। 0 থেকে 2π। এখন সলভ করলে যেটা আনসার হবে সেটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান।
স্যার এই সকল ম্যাথগুলো তো পোলার সিস্টেমে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ছোট হবে, তো সেই ক্ষেত্রে এক্স এর লিমিট বা ওয়াই এর লিমিট দরকার নেই। না, দরকার নেই। এই কারণে আমরা এই ম্যাথটাকে কনভার্ট করে নিলাম, কনভার্ট করে সহজ ফর্মে নিয়ে আসলাম। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? এই ম্যাথ রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আপাতত আর কোনো ম্যাথ করাবো না। তোমরা বাসায় যেটা করবে সেটা দেখো। কোর্স আউটলাইন যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলোর সাথে যে ম্যাথগুলো ম্যাচ করবে, এই যে 1 2 3 কোর্স আউটলাইনের মানে দেওয়া আছে ম্যাথগুলো, যে ম্যাথগুলো করতে বলা আছে সেগুলো করবো। কোর্স আউটলাইনের ম্যাথগুলো 15.4 এর কোর্স আউটলাইনের ম্যাথগুলো দেখে করবা। আমি একটু দেখাচ্ছি। 15.1 3 5 7 9 11, 1 3 5 7 9 11 এই ম্যাথগুলো করতে বলা হয়েছে। তোমরা 15.4 এর 1 3 5 7 9 11 এই ম্যাথগুলো সলভ করবা। আচ্ছা, আমাদের সিলেবাসে এরপরে বাকি আছে 15.5 6 7 8। এই তিন চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার গুলো পড়ানোর জন্য দরকার হবে 13.6 ডিরেকশন ডেরিভেটিভ বা গ্রাডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড। এই 13.6 চ্যাপ্টারের কিছু অংশ আমাদের এই চ্যাপ্টার গুলো পড়ানোর জন্য লাগবে। আমরা অ্যাটলিস্ট 15.5 6 7 এই তিন চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবো অবশ্যই। আর যদি সময় না পাই তাহলে 15.8 হয়তো বা বাদ যেতে পারে। আজকের ক্লাসে আমরা 15.5 শুরু করব। আমাদের হাতে সময় আছে আধা ঘন্টার মতো। আমরা 15.5 এর সারফেস ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তো সারফেস ইন্টিগ্রাল পড়ার আগে আসলে আমাদের এখানে কি কি ইন্টিগ্রেশন শেখানো হয়েছে সেটা একটু বলি। সারফেস ইন্টিগ্রাল বলতে বোঝানো হচ্ছে একটা তলের উপরে যে সারফেস তৈরি হয়, একটা 3 ডাইমেনশনাল হইতে পারে, 2 ডাইমেনশনাল হইতে পারে, একটা প্লেন হইতে পারে। যে কোনো একটা সারফেসের যে উপরের অংশটা, তার সেই উপরের অংশে ইন্টিগ্রাল করতে বলাকে বলা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। আমি আরো ডিটেল বলবো। এর আগে আমরা কি কি করে আসছি সেটা একটু বলি। নর্মালি সিঙ্গেল ইন্টিগ্রেশন করা হয়েছে। সিঙ্গেল ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে একটা কার্ভের সাথে এক্স এক্সিস এর এরিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে পড়ানো হয়েছে ডাবল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রেশনের মিনিং কি ছিল? একটা 3 ডাইমেনশনাল সলিড বডির ভলিউম বের করা, এবং যদি ফাংশন না থাকে তাহলে একটা এক্স ওয়াই তলে এরিয়া বের করা। তারপরে পড়ানো হয়েছে ট্রিপল ইন্টিগ্রাল। ট্রিপল ইন্টিগ্রেশনের মিনিংটা কি? একটা 3 ডাইমেনশনাল সলিডের ভলিউম বের করা, অথবা 3 ডাইমেনশনাল সলিডের ম্যাস বের করা। তারপরে পড়ানো হলো লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রেশনের মিনিং কি? একটা লাইনের দিকে বা লাইন বরাবর বা কার্ভের সাথে কার্ভের দিকে আমাদের ইন্টিগ্রেশন বের করা। কার্ভের সাথে ইন্টিগ্রেশন বের করার মাধ্যমে আমরা কি বের করতেছি? সেই কার্ভটা বা সেই লাইনটা, সেই তারটা বা সেই যে ছোট্ট চিকন একদম যে কার্ভ তৈরি হচ্ছে
সেটা যে কোনো জিনিস হইতে পারে, সেটা তার হইতে পারে, সেটা সেটা হয়তো বা একদম সুতার মতো পাতলা কিছু হইতে পারে, বা চিকন কোনো লাইনও হইতে পারে। খুবই খুবই কম ডেন্সিটি, ডেন্সিটি অবশ্যই আছে, ডেন্সিটির একটা লাইনের আমরা ভর বের করতে পারি। সরকার বলতে বইয়ের ভাষা যদি বলি, একটা তার বা ওয়্যারের ভর বের করতে পারি, আর অথবা তার লেন বের করতে পারি, অথবা একটা পাতলা শীট, পাতলা চিকন টিনের মতো যে শীট, এই ধরনের টিনের মতো শীটের আমরা এরিয়া বের করতে পারি। এগুলো ছিল আমাদের এতদিনের ইন্টিগ্রেশন পড়ানো। আর আজকে আমরা করাবো হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। আমরা একটা তল বা একটা জিনিসের উপর, সারফেস বলতে আমরা কি বুঝি? মনে করো ফুটবল, ফুটবলের যে উপরে যে তলটা পাচ্ছ এটা একটা সারফেস। তোমার টেবিল, তোমার টেবিলের উপর, এটা সারফেস। তোমার কম্পিউটার স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, এটা একটা সারফেস। ইভেন তোমার হাত, তোমার হাতের উপরে যে ইয়া পাচ্ছ, তলটা পাচ্ছ, এটা একটা সারফেস। তার মানে কি, আমাদের একটা সলিড বডির চারিদিকে কি পাওয়া যায়? একটা সারফেস পাওয়া যায়। আর এই সারফেসের মধ্যে যে ইন্টিগ্রেশন করবো তাকে আমরা বলবো সারফেস ইন্টিগ্রাল। তো সারফেস ইন্টিগ্রাল পড়ানোর আগে আমাদের প্রথমে জানতে হবে সারফেস ইন্টিগ্রাল বলতে আমরা আসলে কি বুঝি, বা সারফেস ইন্টিগ্রেশনের মিনিংটা কি আসলে। দেখো, স্যার, হ্যাঁ বলো। সারফেস ইন্টিগ্রালের সাথে ডাবল ইন্টিগ্রালের পার্থক্য কি? দেখো, ডাবল ইন্টিগ্রেশন একটা স্পেসিফিক একটা নিয়ম মেনে চলে। যেমন ডাবল ইন্টিগ্রেশনটা একটা টু ডাইমেনশনাল, এই একটা প্লেন যে কোনো একটা শেপের একটা রিজন আর পাওয়া যায়, সেই আর এর এক্স এর লিমিট থাকে, ওয়াই এর লিমিট থাকে। আর সেই এক্স এর লিমিট ওয়াই এর লিমিটের মাঝে আমরা তার একটা ফাংশন যদি জেড থাকে, হাইট থাকে তলের উপর, তাহলে একটা ভলিউম বের করি। তার মানে কিন্তু সেই ভলিউমটা বের করার পর সেই ভলিউমের যে তল, উপরের তল হয়, সেই তলের পরিমাণ আমরা বের করতে পারি না। তার মানে কি, মনে করো এখানে এই ধরনের একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের তুমি ভলিউম বের করলা। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে এখানে থ্রি ডাইমেনশনাল এর যে পরিমাণ কতটুকু সেটা বের করলাম। কিন্তু আমি যদি বলা হয় এর যে অনেকগুলো তল আছে, এই একটা তল আছে, এই একটা তল আছে, সার্কেল আছে, এই সার্কেল আছে, এই সার্কেলের এই যে তলগুলা, এই সিলিন্ডার তলগুলো, এই তলগুলার পরিমাণ কত, এই তলগুলার ভর কত, কমপ্লিটলি যদি বলা হয় এই কমপ্লিট এই সলিডের ভলিউম একটা জিনিস আছে। আর এইটা যে উপরে যে তল পাচ্ছে, যে যেটা সার্কেল পাচ্ছে, যে উপরের পোর্শন, এই যে উপরের পোর্শন, এই পাশের পোর্শন, চারিদিকে পাশের পোর্শন, ভিতরের অংশ না, এই যে তলগুলো, এই পোর্শন গুলো পাচ্ছ, এই পোর্শন গুলার এরিয়া কত, এই পোর্শন গুলার ম্যাস কত, এগুলো তো আর আমরা ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে বের করতে পারবো না। এগুলা বের করার জন্য আমার কি লাগবে? সারফেস ইন্টিগ্রাল লাগবে। ওই সারফেস তলটার ভলিউম বের করতে চাই, ওই তলটার সাধারণত ম্যাস বের করতে চাই, বা ওই তলের উপর ফ্লো বের করতে চাই। যেমন যেগুলা, যেমন শুধু একটা দেখো এখানে সাধারণত কিছু প্রবলেম, ফ্লুইডের প্রবলেম, হিট ফ্লোর প্রবলেম, ইলেকট্রিসিটির কিছু প্রবলেম, ম্যাগনেটিজমের কিছু প্রবলেম, ম্যাসের কিছু প্রবলেম, এবং সেন্টার অফ গ্রাভিটি, এই প্রবলেমগুলোকে যখন আমরা চিন্তা করি তখন ডাবল ইন্টিগ্রেশন দিয়ে সেটা ব্যাখ্যা করা যায় না। ডাবল ইন্টিগ্রেশন শুধু ভলিউম দেয়, ডাবল ইন্টিগ্রেশন শুধু আমাদের এরিয়া দিচ্ছে, এটা নির্দিষ্ট তলে এক্স ওয়াই তলে দিচ্ছে এরিয়াটা। আর সারফেস ইন্টিগ্রাল কিন্তু এক্স ওয়াই তলে না, থ্রি ডাইমেনশনাল তল। এক্স ওয়াই তল মানে কি, এক্স ওয়াই এর উপর থাকবে, পৃথিবীর সবকিছু কি এক্স এর উপর থাকবে? একটা জিনিস যদি এই ধরনের একটা একটা কার্ভ, থ্রি ডাইমেনশনাল কার্ভ মনে করো, সেই কার্ভের যে তল তৈরি হয়েছে উপরে, এই তলটাতে এক্স ওয়াই নাও থাকতে পারে। সেই তলের উপর দিয়ে যখন কোনো জিনিস আমরা পাস করাবো, ফ্লো হইতে পারে, তারপরে হচ্ছে হিট হইতে পারে, অথবা ইলেকট্রিসিটি, বা সেটা অংশ ম্যাস বের করতে যদি চাই, তাহলে আমাদের সারফেস ইন্টিগ্রেশন প্রয়োজন হবে। আর ডাবল ইন্টিগ্রেশন হচ্ছে একটা স্পেসিফিক কাজের জন্য করা হয়, আর সারফেস ইন্টিগ্রেশন আরেকটা স্পেসিফিক কাজের জন্য করা হয়। তার মানে ডাবল ইন্টিগ্রেশনের সাথে সরাসরি সারফেস ইন্টিগ্রেশন মিল নাই, কিন্তু কানেকশন আছে। আমরা ম্যাথ করার সময় ডাবল ইন্টিগ্রেশনকে নিয়ে আসবো আমাদের ম্যাথ সলভ করার টেকনিক দেখানোর জন্য। কিন্তু সারফেস ইন্টিগ্রালে যদি তুমি নর্মাল চিন্তা করে দেখো, তোমার বাসার যে রুমে বসে আছো এখন, সেই বাসার যে রুমটার ভলিউম, তার মানে কি তুমি যেখানে বসে আছো যে রুমে, সেই রুমের সম্পূর্ণ পরিমাণ বের করতেছো। ভলিউম মানে কি, সে কতটুকু।
ওই রুমটা কতটুকু জায়গা নিছে, পৃথিবীতে তার কতটুকু জায়গা তাকে সে নিছে আর কি। কিন্তু সেই রুমের তল যে সারফেস গুলো আছে সেই সারফেস গুলো কিন্তু ডিফারেন্ট। সেই সারফেস গুলোর এরিয়া কিন্তু তোমার ভিন্ন হবে। এখন যদি সারফেস বেড়ে যায়, ভলিউম সেম হয়ে থাকতে পারে, কিন্তু সারফেস যদি বেড়ে বেড়ে যায় তাহলে কিন্তু সারফেস এরিয়া বেড়ে যাবে। নর্মাল একটা গোলাকার সারফেস একই ভলিউম হতে পারে, মনে করো একটা গোলকের যে ভলিউম হয়তো বা কোনোভাবে একটা স্কোয়ারের ভলিউম সেম, কিন্তু সারফেস কিন্তু সেম নাও হইতে পারে। তার যে তলটা সেই তলের তলের পরিমাণ সেম কিন্তু নাও হইতে পারে। তার মানে কি, একটা জিনিসের উপরের যে পোর্শনের তল সেই তলটা আমাদের কি পরিমাণ ম্যাচ দিচ্ছে সেটা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি কখনোই বের করা যাবে না। এবং ওই তলের উপরে যদি চার্জ থাকে, ওই তলের উপর যদি অন্য কোনো জিনিস থাকে, ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা আসলে পরিমাণ কত, এইটা কখনোই আমাদের ডাবল ইন্টিগ্রেশন দিতে পারবে না। তার মানে ডাবল ইন্টিগ্রেশন শুধু যদি এরিয়া দেয়, সেই এরিয়াটা দিবে এক্স ওয়াই তলে, ওয়াই জেড অথবা জেড এক্স তলে দিবে বা প্লেনে দিবে। একটা প্লেনের নির্দিষ্ট পোর্শনের সে শুধু বা সারফেস বা তলে সেই দিতে পারে। আর সারফেস ইন্টিগ্রাল 3 ডাইমেনশনাল যে কোনো তলে দিতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ কি যে এখানে এই আহ, সাধারণত বলা হয় থাকে যে আমরা এই কাজটা করতেছি, এই কাজটা করার মানে শুধু ওই কাজটাই করা যায় না, এর কিছু এক্সটেনশন আছে। এই এটার সাথে ম্যাচ করে এরকম অনেক কিছু আমরা আসলে কি করি, আমরা সেই জিনিসগুলাকে কনসিডার করি। আমরা প্রথমে বেসিক জিনিস দিয়ে শিখাই, ইনিশিয়ালি এটা বলি যে এটা এটা এরিয়া মিন করতেছে, এটা সারফেসের তলের ভলিউম মিন করতেছে, ম্যাস মিন করতেছে, অথবা সারফেসের লেন্থ লাইনের লেন্থ মিন করতেছে। কিন্তু যখন আমরা স্পেসিফিক ফাংশনকে ডিফাইন করি, তার ডেফিনেশনের উপরেই আমাদের সাধারণত চিন্তা করা হয় সারফেস ইন্টিগ্রাল হোক যে কোনো ইন্টিগ্রালই হোক, তার আউটকাম কি আসবে। আমি প্রবলেমকে কিভাবে সেট করবো, সেই সেট করা প্রবলেমের সাথে আমি আমার ফিজিক্যাল প্রবলেমের সাথে ম্যাথকে মানে কানেক্ট করে দিব। আর এই কানেকশনটা করার মাধ্যমেই আমরা আসলে ম্যাথের ওই প্রবলেম গুলো সলভ করার জন্য ফর্মুলা ডিরাইভ করা হয়। তুমি যদি বইয়ের লাইন টু লাইন রিডিং পড়ো দেখবা বইতে এখানে বলা হচ্ছে যে আমাদের এই ডেফিনিশনকে আমরা যদি মোটিভেট করতে চাই, আমাদের ফর্মুলেট করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা সারফেসে সাধারণত ডেন্সিটি ধরে আমরা সারফেসের নর্মাল বেসিক থেকে আসবো। কিন্তু এই বেসিকটা একমাত্র না, এছাড়াও আর অনেক কিছু করা যায়। And কিভাবে কি করবো সেটা ডিপেন্ড করতেছে আমাদের ফাংশনের ডেফিনেশন এবং আমাদের ফিজিক্যাল প্রপার্টির উপর। ফিজিক্যাল প্রপার্টিটা যেরকম হবে তার উপর ডিপেন্ড করবে। যেমন ফ্লুইড ফ্লো হচ্ছে, সারফেস থেকে কি পরিমাণ ফ্লো চলে যাচ্ছে, নেক্সট চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স পড়াবো নেক্সট চ্যাপ্টারে। ফ্লাক্সের যে ইনফরমেশন সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ সারফেস ইন্টিগ্রাল। অ্যাপ্লিকেশনস অফ সারফেস ইন্টিগ্রাল বা ফ্লাক্স, একটা ফ্লো ফিল্ড কিভাবে একটা সারফেস থেকে কি পরিমাণ তার চলে যাচ্ছে, ফ্লাক্স বের হচ্ছে, সেই জিনিসগুলা আমরা পড়াবো নেক্সট অ্যাপ্লিকেশন হিসাবে, সারফেস ইন্টিগ্রাল অ্যাপ্লিকেশন হিসাবে। তার মানে সারফেস ইন্টিগ্রেশনের এখন বলতেছি সারফেস ইন্টিগ্রাল হচ্ছে কোন একটা সারফেসের এরিয়া বের করা, কোন একটা আমি সারফেসের ম্যাস বের করা। যখন অ্যাপ্লিকেশন করব তখন সেটা আবার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তখন কোন একটা সারফেস থেকে কি পরিমাণ ফ্লো যাচ্ছে সেই ফ্লো গুলা ডিপেন্ড করে ফিজিক্যাল প্রপার্টির উপর, চার্জ হইতে পারে অথবা অন্য কিছু হইতে পারে। ফিজিক্যাল প্রপার্টি, তার ডিরেকশন এবং আদার মেকানিজম সবকিছুকে একসাথে কনসিডারেশনে একটা একটা জিনিসের বলা যায় এই কাজটা আমরা করতেছি। আর আমরা কি করতেছি, আমি কি করাচ্ছি, আমি করাচ্ছি হচ্ছে সামান্য কানেক্ট করে ম্যাথ করাচ্ছি। এই ম্যাথ এটা করা যায়, সামান্য কানেক্ট করতেছি, বেশি কানেক্ট করার মতো সুযোগ আমাদের দেওয়া হয় নাই। আর দিলে কতটুকু পারতাম জানি না, আর দিলে কতটুকু স্টুডেন্ট সেটা একসেপ্ট করতো সেটা জানি না। তবে সেভাবে যদি মানে চিন্তা করা হইতো তাহলে এই সার্ফেস ইন্টিগ্রাল দেখায় দেওয়া যায় যে দেখো এই সার্ফেসটা বের করে দেখাইলাম যে এই সার্ফেসের পরিমাণে এত। কারণ সবগুলো ইন্টিগ্রেশনে একটা আমাদের আমাদের পরিচিত যে সলিড বডি গুলা সেরকম হবে সেটা না, যে কোনো আকৃতি সার্ফেস হতে পারে। সেই সার্ফেস গুলোকে আমরা কিভাবে ইন্ডিকেট করব, সেখান থেকে কি পরিমাণ ফোর্স চলে যাচ্ছে সেটা আমরা কিভাবে মেজারমেন্ট করব,
তখন আমাদের বিভিন্ন সিচুয়েশনে আমাদের এই ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রেশন গুলো দরকার হয়ে পড়ছে। আসলে আমরা আমাদের আগের পড়া ছিল যাই সারফেস ইন্টিগ্রালের মিনিং এ। আর আমি খুবই বেসিক থেকে হালকা পড়াবো, হালকা পড়াবো বলতে শুধু মিনিংটা বুঝাই দিব। দেখো এখানে একটা থ্রি ডাইমেনশনাল জিনিসের এই পোর্শনটা আমি চিন্তা করলাম, এটা হচ্ছে একটা সারফেস, তাকে সিগমা নাম দিলাম। আচ্ছা আচ্ছা, আমি গ্রাফটা এঁকে দেখাই। মনে করি এরকম একটা থ্রি ডাইমেনশনাল সারফেস, আমি জাস্ট টু ডি করে 2D আঁকলাম, 3D আঁকা সম্ভব নয়। সারফেসের ছোট্ট একটা পোর্শন নিলাম, মনে করো এই অংশের ডিএস, এরিয়া হচ্ছে ডিএস, আর এই অংশের ডেনসিটি ফাংশন হচ্ছে এফ, যে কোনো পজিশনে এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই জেড নিলাম, থ্রি ডাইমেনশনাল সারফেস তো। আচ্ছা, আর এই অংশের ভর হচ্ছে বা ম্যাস হচ্ছে ডিএম। তোমাদের কি মনে আছে ডিএম সমান সমান, এই ব্যাপারটা কি মনে আছে তোমাদের? ম্যাস ম্যাস হচ্ছে ডেনসিটি আর লেন্থ, অথবা ডেনসিটি এরিয়া এবং ডেনসিটি ভলিউমের মাল্টিপ্লিকেশন। আমাদের রো ছিল কি, রো ইকুয়াল টু এম বাই ভি ছিল না? তার মানে রো হচ্ছে ফাংশন, ডেনসিটি ফাংশন, আর ভি হচ্ছে যদি ভলিউম হয় তার তার ভলিউম, আর যদি লেন্থ হয় তাহলে লেন্থ, যদি এরিয়া হয় তাহলে এরিয়া। তার মানে হচ্ছে ম্যাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু, যদি ডিএস যদি এখানে লেন্থ রিপ্রেজেন্ট করে তাহলে লেন্থ, যদি এরিয়া রিপ্রেজেন্ট করে এরিয়া, যদি ভলিউম রিপ্রেজেন্ট করে ভলিউম। আচ্ছা, এখন আমি যদি বলি এরকম অসংখ্য ছোট ছোট সারফেসকে তুমি অ্যাড করো, তাহলে কি করবা? এই সবগুলাকে ইন্টিগ্রেশন করবো না? এই ইন্টিগ্রেশন করব, এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে, এই কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি, কোন দিকে করতে হবে, দুই দিকে করতে হবে। তখন আমরা এক্স এর দিকে করতে হবে, ওয়াই এর দিকে করতে হবে, যেটা লিমিট দুইটা আছে। তখন আমরা বলবো এই ইন্টিগ্রেশনটা করতে হবে কোন সারফেসে, এই সারফেসকে নাম দিলাম সিগমা, মানে এই সিগমা সারফেসে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে যদি সামারি বলি যে সারফেস ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি, সারফেস ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি কোনো একটা তলের ভর বা ম্যাস, কোনো একটা সারফেসের যে উপরের অংশ সারফেসটা, সেই সারফেসটার ভর বা ম্যাস। আর যদি এরকম হয় ডেনসিটি ফাংশন না থাকে, তাহলে এই সারফেসের ম্যাস আর এরিয়া সমান হয়ে যাবে, তখন আমরা সারফেসের শুধু এরিয়া বের করব। তার মানে সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে কোনো একটা তলের কোনো একটা সারফেসের ভর বের করা যায়, অথবা সেই সারফেসের এরিয়া বের করা যায়। এই যে একটা সারফেস, এই সারফেসের শুধু কি করতে পারবা, তার উপরে যে তলটা, এই তলটার ভর বের করতে পারবা, এবং এই তলটার যদি ডেনসিটি ফাংশন 1 হয় তাহলে এই তলের এরিয়াও বের করতে পারবা। সারফেস ইন্টিগ্রেশনের মিনিং সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। নর্মালি এখানে সারফেস ইন্টিগ্রেশন আমাদের লেখা আছে, আমরা যে একটা ম্যাথ বের করলাম এই ব্যাপারটা লেখা আছে এখানে মোটামুটি ভাবে। আমাদের এটা দরকার নাই, এখানে আমরা লেন্থ বের করলাম বা সারফেসের এরিয়া বের করলাম, সেই ব্যাপারটাও এখানে স্পষ্ট বলা আছে। আমাদের কোশ্চেন হচ্ছে আমরা ম্যাথ কিভাবে করব। তো সারফেস ইন্টিগ্রেট করার জন্য ম্যাথের বেসিক যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাকে টু ডাইমেনশনাল ভেরিয়েবল ট্রান্সফার শিখাইতে হবে প্লেন, সেটা তোমাদের শেখানো সম্ভব না, কারণ তোমাদের আগে পড়ানো হয় নাই। আমরা সরাসরি ফর্মুলা যাব। এই যে ফর্মুলা, এখানে 3টা ফর্মুলা আছে এ বি সি, এই 3টা ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ করব। আমরা মোটামুটি ভাবে এই ফর্মুলা গুলাকে আমাদের সারফেস ইন্টিগ্রেশনের সাথে একটু মানে চেষ্টা করব যাতে মিলাই দেওয়া যায়। এখানে এরপর 2-3 চ্যাপ্টারে আমাদের অনেকগুলো ফর্মুলা একটু মেনে নিতে হবে,
কারণ সেই ফর্মুলা গুলাকে বেসিক সহ ফর্মুলা ডিরাইভ করতে হলে আমাকে যে ইনফরমেশন তোমাদের জানানোর দরকার সেই জানানোর মতো সুযোগ নাই, এবং সে জানানোর দরকারও নাই, কারণ হচ্ছে ওগুলো তোমাদের কাজে লাগবে না হয়তোবা। আচ্ছা দেখো, এখন সারফেস ইন্টিগ্রাল বলতে আমরা সাধারণত যে ফর্মুলাটা ইউজ করব, এই 15.5.3 থিওরেমটা ইউজ করব। এখানে বলা হয়েছে সিগমা হচ্ছে একটা সারফেস, যে কোনো একটা সারফেসকে নাম দেওয়া হয়েছে, এই সারফেসকে নাম দিয়ে বলছে এই সারফেসের নাম সিগমা। আর সেই সারফেসের ফাংশনটা জেড ইকুয়াল টু জি এক্স ওয়াই। তার মানে হচ্ছে এক্স ওয়াই তল এবং উপরে উপরে হচ্ছে জেড ফাংশন মিলে যে তলটা তৈরি করছে। আবার বলি জেড ইকুয়াল টু জি ফাংশন, জি সমান জি এক্স ওয়াই এর ফাংশন। তার মানে এক্স ওয়াই তলের আমি যদি কিছু ইনপুট দেই তাহলে তার হাইট পাবো হচ্ছে জেড এক্সিস এক্সিসে। তারা যে সারফেস তৈরি করবে সেই সারফেসের আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর সেই সারফেসের মধ্যে সেই ফাংশনের সারফেসের মধ্যে আমার একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে ডেনসিটি ফাংশন মনে করো, বা অন্য কিছু হইতে পারে। সেই ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই। তাহলে তুমি ইন্টিগ্রেশন কাকে করতেছো? তুমি ইন্টিগ্রেশন করতেছো হচ্ছে এফ এক্স ওয়াই ফাংশনটাকে, এফ এক্স ওয়াই জেড ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছো। কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশনটা কোথায় করতেছো? এখানে ডিএস ছিল ফর্মুলার। আনসার হচ্ছে এই যে আমাদের জেড ফাংশন এবং এক্স ওয়াই তল এদের মাঝে যে যে পোর্শনটা পাচ্ছি সেই পোর্শনে করতেছি। এটা হচ্ছে কোশ্চেন। এফ এক্স ওয়াই জেড একটা ফাংশন, সেই ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেট করতেছো কোন সারফেসে করতেছো? জেড ইকুয়াল টু জি এক্স ওয়াই। এই ফাংশনটা করতেছো, এই ফাংশনটা এক্স ওয়াই তলা যে পোর্শন নিচ্ছে সেই পোর্শনের সাথে জেড হচ্ছে তার হাইট, তারা একটা তল তৈরি করছে 3 ডাইমেনশনাল। সেই 3 ডাইমেনশনাল তলে তুমি তাদেরকে ইন্টিগ্রেশনের মান বের করতেছো। তুমি যেটা করবা এই ম্যাথটাকে কনভার্ট করবা, কনভার্ট করে এক্স ওয়াই তলে প্রজেকশন করবা, তারপরে সারফেস ইন্টিগ্রেশনটা বের করবা। তার মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এখানে আর জেড থাকবে না, এখানে এক্স ওয়াই জেড ছিল, এখানে সরাসরি জেড এর পরিবর্তে জি এক্স ওয়াই এর মান বসাই দিতে হবে। পরবর্তীতে এই প্রবলেমটা সম্পূর্ণ 2D হয়ে যাচ্ছে, 3D প্রবলেমটাকে 2D তে নিয়ে আসা হচ্ছে এবং ডিএস কে রিপ্লেস করা হচ্ছে। তার পরিবর্তে আমরা এই টার্মটা ইনভলভ করতেছি। এই টার্মটা মেমোরাইজ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এবং ডিএ ডিএ হচ্ছে এক্স ওয়াই তল, তার মানে সম্পূর্ণ ম্যাথটা আমরা এক্স ওয়াই প্লেনে কনভার্ট করলাম। আর এক্স ওয়াই প্লেনে এখন শুধু আমরা ডাবল ইন্টিগ্রেশন ম্যাথ সলভ করব। তার মানে এফ এক্স ওয়াই জেড একটা ফাংশন কে ইন্টিগ্রেট করতেছি, যেখানে জেড হচ্ছে জি এক্স ওয়াই ফাংশন। তার মানে হচ্ছে আমি যদি এখন এক্স ওয়াই ইনপুট দেই তাহলে জেড এর মান পাবো, এবং তারা একটা 3 ডাইমেনশনাল সলিড তৈরি করবে। 3 ডাইমেনশনাল সলিড থেকে আমরা কি করতে পারবো? আমরা সারফেস পাবো, সেই সারফেসটার প্রজেকশন পড়বে এক্স ওয়াই তলে। সেই প্রজেকশন থেকে মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করার মাধ্যমে ওই সারফেসটার আমরা ভলিউম, সারফেসটার ম্যাস হোক অথবা সারফেসের পরিমাণ বা এরিয়া হোক সেটা বের করবো, মানে সারফেস ইন্টিগ্রাল করবো। একটু ফর্মুলা মেমোরাইজ করতে হবে। আচ্ছা আমি একটা ম্যাথ দেখাই, যেসব বুঝতে একটু সহজ হবে। আচ্ছা এখানে বলা হয়েছে এভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল, এই সারফেস ইন্টিগ্রাল ইভালুয়েট করতে বলা হয়েছে। এখানে একটা সিগমা দেওয়া আছে, সিগমা হচ্ছে একটা প্লেন এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তার মানে এই প্লেন দেখতে কেমন? এই প্লেনটা হচ্ছে দেখতে হচ্ছে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। আর এই প্লেনটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0,1,0,0। এটা পয়েন্টটা না লিখি এখানে, তার মানে এখানে সবগুলো ইন্টারসেক্ট 1 করে, ওয়াই এখানে 1, এখানে 0,1, এটা হচ্ছে অরিজিন। তাহলে আমাকে একটু বলো এখানে এই ফাংশনটা মানে এইটা যে উপরে তলটা তৈরি হবে, এই তলটা দেখতে অনেকটা এরকম।
এই যে বই দেওয়া আছে দেখো, এই যে তল তৈরি হচ্ছে এক্স ওয়াই জেড এই তল, এই তলটা আমাদের করতে হবে, এই তলের সারফেসের পরিমাণ বের করতে হবে বা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। এর ফাংশন হচ্ছে এক্স জেড। সবাই জিনিস খেয়াল করে দেখো, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাকে কি কি লাগবে। প্রথমে ইন্টিগ্রেশনটা ডাবল ইন্টিগ্রেশনে কনভার্ট হবে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আর, যেহেতু জেড দেওয়া আছে আমরা জেড সমান সমান 1 - x - y লিখতে পারি। তার মানে জেড এক্স ওয়াই এর ফাংশন, তার মানে ম্যাথটা আমাদের এক্স ওয়াই প্লেনে ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কোনো আর জেড থাকবে না, এক্স জেড এর পরিবর্তে আমরা লিখলাম 1 - x - y, আর এখানে হচ্ছে ডি এ। ডি এর আগে, সরি ডি এর আগে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে দেখো ডি এর আগে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের জেড ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। কার সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার। তো জেড কে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে -1 পাবো, তো -1 স্কোয়ার। জেড কে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে পাবো -1 জেড কে যদি তারপর ফর্মুলা +1 বসাই, এখন আমরা ডি এ বের করব। তার মানে আমাদের এই প্রবলেমটা কমপ্লিটলি একটা ডাবল ইন্টিগ্রেশন প্রবলেমে কনভার্ট হচ্ছে। x² - xy, আর এটা হচ্ছে 1/√3 dA। তার মানে তোমার এখন এক্স ওয়াই প্লেনে বা এক্স ওয়াই তলে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এক্স ওয়াই তলে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের এখানে যে সারফেসটা দেওয়া আছে, সারফেসটা হচ্ছে এইটা। এই সারফেস থেকে এক্স ওয়াই তলে যদি নিয়ে আসো জেড এর মান 0, এক্স প্লাস ওয়াই সমান সমান তাহলে কি হবে? 1। এক্স প্লাস ওয়াই সমান সমান 1 কি এই ধরনের একটা লাইন না, স্ট্রেট লাইন? তাহলে এখানে এক্স এর লিমিট কত? এক্স এর লিমিট হবে 0, আর এক্স এর লিমিট হবে এখানে 1। আর ওয়াই এর লিমিট কত হবে? ওয়াই এর লিমিট হচ্ছে এখানে 0, আর এখানে ওয়াই এর লিমিট হবে ওয়াই সমান সমান 1 - x। তার মানে আমরা এখানে ওয়াই এর লিমিট বসাবো 1 - x, 0 to 1 - x, আর এক্স এর লিমিট বসাবো 0 to 1। তারপরে ইন্টিগ্রেশন করলে আমাদের সারফেস ইন্টিগ্রেশনের মান বা ভ্যালু চলে আসবে। সবাই একটু ম্যাথটা দেখো। সবাই ম্যাথটা দেখো। আজকে মানে আমার আজকে ক্লাস শেষ হওয়ার পর আবার তো অনেক বেশ কয়েকদিন পর ক্লাস, তোমরা এই ম্যাথটা একটু দেখবা। যদি সমস্যা ফেস করো নেক্সট ক্লাসের শুরুতে আমাকে বলবা, এবং নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে আরেকটা ম্যাথ করাবো, এক্সাম্পল 3 নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। একই টাইপের ম্যাথ, তারপর আবার রিপিট হবে আর কি, এখানে এই টাইপের ম্যাথ আলোচনা করা হবে। এর পরের চ্যাপ্টার সারফেস ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করা হবে, তার মানে এই চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টারটা লিঙ্ক করা থাকবে। মানে এই চ্যাপ্টারটা বুঝতে পারলে পরের চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টে যে রেজাল্টটা আসলো এটা তো ম্যাথ হবে তাই না? ও এটা কি হবে এটা আমি বলতে পারবো না, কারণ কি এখানে তো ফাংশনটা শুধু বলছি সারফেস ইন্টিগ্রেশন করো। আর তুমি যদি এই ফাংশনটাকে এক্স জেড ফাংশনটাকে তুমি যদি এই বড় ডেনসিটি ফাংশন
তাহলে ম্যাচ হবে। মানে ফাংশনের ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে কি হবে। আর যদি তুমি বলো যে এই ম্যাথে যদি বলো যে না এটা হচ্ছে ডেনসিটি ফাংশন, তাহলে ম্যাচ বের করলাম, লাস্টে একটা ম্যাচ বের হয়েছে। ইয়েস স্যার।